সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রফেসর পারভিন সুলতানা হায়দার, ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, নিরাপদে আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তোমরা জানো, আমি গত ক্লাসে অপটিমাইজেশন চ্যাপ্টারটি শুরু করেছিলাম। আজকে অপটিমাইজেশনের সেকেন্ড ক্লাস আমি নেব। তো যেহেতু এই চ্যাপ্টারটি ফার্স্ট ইয়ারেও তোমাদেরকে পড়িয়েছিলাম, সেজন্য গত ক্লাসে যতটুকু হয়েছে আজকে আমি তারপরে পড়াবো অপটিমাইজেশন শর্তযুক্ত কাম্যকরণ, অর্থাৎ কনস্ট্যান্ট অপটিমাইজেশন। এরপর ফার্স্ট ইয়ারে এই বিষয়টি আমি পড়াবো। আমি আশা করব তোমরা ফার্স্ট ইয়ারের ক্লাসগুলো ফলো করবে। তো এখন আমি তোমাদেরকে পড়াবো কনস্ট্যান্ট অপটিমাইজেশন, অর্থাৎ শর্তযুক্ত কাম্যকরণ। তো শর্তযুক্ত কাম্যকরণ বলতে আমরা কি বুঝি? এক বা একাধিক শর্ত সাপেক্ষে কোনো উদ্দেশ্যমূলক অপেক্ষকের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় করাকেই বলা হয় শর্তযুক্ত কাম্যকরণ বা কনস্ট্যান্ট অপটিমাইজেশন। অর্থনীতিতে কোনো ভোক্তার উপযোগ সর্বোচ্চকরণ, বিক্রেতার আয় সর্বোচ্চকরণ, উৎপাদকের ব্যয় সর্বনিম্নকরণ, এই বিষয়গুলো কোনোটিই কিন্তু শর্তহীন নয়। কারণ কোনো ভোক্তা কোনো দ্রব্য ভোগ করে যত বেশি উপযোগী লাভ করুক না কেন, আনলিমিটেড ভোগ করার ক্ষমতা কিন্তু তার নেই, কারণ তার বাজেট সীমিত। এই সীমিত বাজেট দিয়ে ভোক্তা বিভিন্ন দ্রব্যের এমন একটি সংমিশ্রণ ক্রয় করে যা থেকে তার উপযোগ সর্বোচ্চ হয়। যেমন ভোক্তার উপযোগ অপেক্ষক ইউ ইকুয়াল টু ফাংশন অফ এক্স ওয়াই, এটি হলো উদ্দেশ্যমূলক অপেক্ষক। আর তার বাজেট সমীকরণ হলো এম ইকুয়াল টু এক্স ইন্টু পিএক্স প্লাস ওয়াই ইন্টু পিওয়াই। এটি হলো তার বাজেট সমীকরণ। আর এই বাজেট সমীকরণ হলো তার বাধা শর্ত বা সীমা শর্ত। এই বাধা শর্ত সাপেক্ষেই একজন ভোক্তা তার ভোগ সর্বোচ্চ করতে চায়। এখন শর্তযুক্ত কাম্যকরণ তিনটি পদ্ধতিতে নির্ণয় করা যায়। এক নম্বর হলো প্রতিস্থাপন পদ্ধতি। প্রতিস্থাপন পদ্ধতি। দুই নম্বর হলো ল্যাগ্রেঞ্জ গুণক পদ্ধতি। তিন নম্বর হলো মোট অন্তরক পদ্ধতি। এই তিনটি পদ্ধতির মধ্যে ল্যাগ্রেঞ্জ গুণক পদ্ধতি হলো সবচেয়ে বেশি প্রচলিত পদ্ধতি। তা আমি প্রথমে তোমাদেরকে প্রতিস্থাপন পদ্ধতিতে কাম্যকরণ করে দেখাবো, তারপরে ল্যাগ্রেঞ্জ গুণক পদ্ধতিও করব। প্রবলেমটা হলো উপযোগ অপেক্ষক ইউ ইকুয়াল টু x1 x2 প্রবলেমটা হলো উপযোগ অপেক্ষক ইউ ইকুয়াল টু x1 x2। x1 দ্রব্যের দাম 3 টাকা, x2 দ্রব্যের দাম 4 টাকা, ভোক্তার আয় হলো 24 টাকা। ভোক্তা কি পরিমাণ x1 x2 ভোগ করলে তার উপযোগ সর্বোচ্চ হবে? আমি এই প্রবলেমটি সলভ করব প্রতিস্থাপন পদ্ধতিতে।
প্রথমেই দেওয়া আছে উপযোগ অপেক্ষক u equal to x1 x2 সমীকরণ নাম্বার দিলাম 1। এখানে x1 এবং x2 দ্রব্যের দাম দেওয়া আছে, সেখান থেকে আমরা বাজেট সমীকরণ তৈরি করে নেব, কারণ ভোক্তার আয়ও দেওয়া আছে। তাহলে বাজেট সমীকরণ x1 দ্রব্যের দাম 3 টাকা, তাহলে এখানে p1 এর মান হলো 3, তাহলে 3x1 আর p2 হলো 4, তাহলে 4x2 equal to 24। এটা হলো তার বাজেট সমীকরণ। এই বাজেট সমীকরণ থেকে আমি x1 অথবা x2 যে কোনো একটির মান বের করে নিয়ে তারপর উদ্দেশ্যমূলক অপেক্ষক বা উপযোগ অপেক্ষকে বসিয়ে এটিকে এক চলক বিশিষ্ট ফাংশনে পরিণত করব। এক চলক বিশিষ্ট ফাংশনে পরিণত করার পর সর্বোচ্চকরণের যে শর্ত, সেই শর্ত দুটি আমরা পূরণ করব। বাজেট সমীকরণ থেকে আমি x2 এর মান বের করে নিব। 4x2 equal to 24 minus 3x1 और x2 equal to 6 minus 3/4 x1। সমীকরণ নাম্বার দিই 2 নং হতে x2 এর মান 1 নং এ বসিয়ে পাই। u equal to x1 6 minus 3/4 x1 equal to 6x1 minus 3/4 x1 square। এটি এক চলক বিশিষ্ট ফাংশনে পরিণত হয়ে গেল। এক চলক বিশিষ্ট অপেক্ষক। এখন এই অপেক্ষকটিকে আমরা সর্বোচ্চকরণের শর্ত পূরণ করব। উপযোগ সর্বোচ্চকরণের প্রয়োজনীয় শর্ত অনুসারে du by dx1 equal to 0 और dx1 u এর মান হলো 6x1 minus 3/4 x1 square equal to 0। x1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এখানে 6 minus 2 into 3/4 x1 equal to 0। और 6 minus 2 দিয়ে 4 के काटले 2, 3/2 x1 equal to 0 और 3/2 x1 equal to 6 और x1 equal to 6 into 2/3 equal to 4। অতএব x1 equal to 4। এখন x1 এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই।
2 নং সমীকরণ ছিল x2 equal to 6 minus 3 by 4 x1 to 6 minus 3 by 4 into 4 equal to 6 minus 3 4 cancel equal to 3 অতএব x2 equal to 3। এবার উপযোগ সর্বোচ্চ করণের পর্যাপ্ত শর্ত পূরণ করব। উপযোগ সর্বোচ্চ করণের পর্যাপ্ত শর্তানুসারে d square by dx1 square equal to d dx1 প্রয়োজনীয় শর্ত পূরণ করে আমরা পেয়েছিলাম 6 minus 3 by 2 x1। এখান থেকে আমরা পাই minus 3 by 2 which is less than 0। যেহেতু পর্যাপ্ত শর্তের মান ঋণাত্মক, পর্যাপ্ত শর্তের মান ঋণাত্মক, সুতরাং উপযোগ সর্বোচ্চ হবে যখন x1 equal to 4 এবং x2 equal to 3 একক। অর্থাৎ বক্তা x1 এবং x2 এর এই সংমিশ্রণ থেকে সর্বোচ্চ উপযোগ লাভ করবে। এই হলো প্রতিস্থাপন পদ্ধতিতে কাম্যকরণ। এখন আমরা দেখব ল্যাগ্রেঞ্জ গুণক পদ্ধতিতে কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। এখন আমি ল্যাগ্রেঞ্জ গুণক পদ্ধতিতে একটি সমস্যার সমাধান করি। দেখো, ভোক্তার উপযোগ অপেক্ষক u equal to q1 q2, দ্রব্যমূল্য p1 equal to 2 p2 equal to 5। ওই সময় তার আয় অর্থাৎ ভোক্তার আয় হলো 100 টাকা। তাহলে সর্বোচ্চ উপযোগ পেতে সে কত পরিমাণ q1 ও q2 ভোগ করবে, এটা আমি ল্যাগ্রেঞ্জ গুণক পদ্ধতিতে সমাধান করব। দেওয়া আছে উপযোগ অপেক্ষক u equal to q1 q2, সমীকরণ নাম্বার 1। বাজেট সমীকরণ p1 এর মান আছে 2, তাহলে 2 q1, p2 হলো 5, 5 q2, আয় 100 টাকা, और 2 q1 plus 5 q2 minus 100 equal to 0। অর্থাৎ বাজেট সমীকরণটিকে আমি অব্যক্ত অপেক্ষকে পরিণত করলাম। সমীকরণ নাম্বার দিলাম 2। দুই নং সমীকরণকে ল্যাগ্রেঞ্জ গুণক ল্যাম্বডা দ্বারা গুণ করে এক নং সমীকরণের সাথে যোগ করে নতুন অপেক্ষক ভি গঠন করি। অতএব ভি ইকুয়াল টু q1
q2 plus lambda into 2q1 plus 5q2 minus 100। এখন এই অপেক্ষকটিতে আছে q1 q2 এবং ল্যামডা, তাই উপযোগ সর্বোচ্চকরণের প্রয়োজনীয় শর্তানুসারে আমরা q1 q2 এবং ল্যামডার সাপেক্ষে আংশিক অন্তরকরণ করব। যেহেতু এটি দ্বিচলক বিশিষ্ট ফাংশন, অর্থাৎ একের অধিক চলক এখানে রয়েছে, তাই আমাদেরকে আংশিক অন্তরকরণ করতে হবে। উপযোগ সর্বোচ্চকরণের প্রয়োজনীয় শর্তানুসারে প্রথমে q1 এর সাপেক্ষে করব, তারপর q2, সবশেষে ল্যামডা। আমরা যখন q1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, অর্থাৎ পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বা আংশিক অন্তরকরণ করব, তখন এটাকে আমরা ডিনোট করব f1 দ্বারা। f1 ইকুয়াল টু ডেল ভি বাই ডেল q1 ইকুয়াল টু 0। আমরা জানি যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ডি ব্যবহৃত হয় না, তার পরিবর্তে ডেল ব্যবহৃত হয়। और डेल बाई डेल q1 q2 प्लस लैम्डा इंटू 2q1 प्लस 5q2 माइनस 100 इक्वल टू 0। এখান থেকে আমরা পাই q1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এখানে থাকে q2 প্লাস এখানে থাকে টুয়াইস ল্যামডা ইকুয়াল টু 0। সমীকরণ নাম্বার দিলাম 3। যখন q2 সাপেক্ষে করব তখন আমরা লিখব f2 ইকুয়াল টু ডেল ভি বাই ডেল q2 ইকুয়াল টু 0। q2 সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমরা এখানে পাবো q1 প্লাস 5 ল্যামডা ইকুয়াল টু 0। সমীকরণ নাম্বার 4। একইভাবে ল্যামডার সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করব তখন আমরা লিখব f3 ইকুয়াল টু ডেল ভি বাই ডেল ল্যামডা ইকুয়াল টু 0। और ল্যামডার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এই অংশটুকু পুরোটাই থাকবে, কারণ প্রত্যেকটি অংশের সাথে ল্যামডা রয়েছে। এখানে আমরা পাবো 2q1 প্লাস 5q2 মাইনাস 100 ইকুয়াল টু 0। সমীকরণ নাম্বার 5। এবার 3 এবং 4 নং সমীকরণ থেকে আমরা ল্যামডার মান বের করব। তাহলে আমরা লিখি 3 এবং 4 নং সমীকরণ থেকে পাই ল্যামডা ইকুয়াল টু, যেমন 3 নং সমীকরণে ল্যামডা বের করলে আমরা এখানে পাই মাইনাস q2 বাই 2, और 4 নং সমীকরণ থেকে পাই মাইনাস q1 বাই 5। और যেহেতু ল্যামডা ইকুয়াল টু মাইনাস q2 বাই 2 এবং ল্যামডা ইকুয়াল টু মাইনাস q1 বাই 5, অতএব মাইনাস q2 বাই 2 ইকুয়াল টু মাইনাস q1 বাই 5 এটা আমরা লিখতে পারি। এবং উভয় পাশ থেকে মাইনাস বাদ দিলে এখানে থাকে, এবং আড়াআড়ি গুণ করে দিই 2q1 ইকুয়াল টু 5q2। সমীকরণ নাম্বার দিলাম 6। 6 নং সমীকরণ থেকে 2q1 ইকুয়াল টু 5q2 এই মানটি আমি 5 নং সমীকরণে বসাবো। ছয় নং হতে 2q1 ইকুয়াল টু 5q2 5 নং এ বসিয়ে পাই 5q2 5q2
minus 100 equal to 0, or 10q2 equal to 100. Or q2 equal to 100 by 10 equal to 10. q2 এর মান 6 নং সমীকরণে বসিয়ে পাই 2q1 equal to 5q2, 2q1 equal to 5 into q2 এর মান পেয়েছি আমরা 10, or q1 equal to 2 into 10 divided by 5 into 10 divided by 2 equal to 25. তাহলে প্রয়োজনীয় শর্ত পূরণ করে আমরা q1 এর মান 25 এবং q2 এর মান 10 পেলাম। তো প্রয়োজনীয় শর্ত পূরণ করলেই যে উপযুক্ত সর্বোচ্চ হবে তা কিন্তু নয়। পর্যাপ্ত শর্ত পূরণ না করা পর্যন্ত আমরা কোনোভাবেই সিদ্ধান্ত উপনীত হতে পারবো না যে এই দ্রব্য সংমিশ্রণ থেকে ভোক্তার উপযোগ সর্বোচ্চ হবে। তাই আমরা এখন পর্যাপ্ত শর্ত পূরণ করব সীমায়িত হেসিয়ান নির্ণায়কের সাহায্যে। সীমায়িত হেসিয়ান নির্ণায়কের সাহায্যে পর্যাপ্ত শর্ত যাচাই করব। সীমায়িত হেসিয়ান নির্ণায়কের সাহায্যে আমরা পর্যাপ্ত শর্ত যাচাই করব। হেসিয়ান নির্ণায়কটি হলো, দেখো এটা লেখার একটা টেকনিক আছে। প্রথমে F1 F1 F1, তারপরে রোতে F2 F2 F2, তারপর F3 F3 F3, এরপরে 1 2 3 1 2 3 1 2 3। এই হলো হেসিয়ান নির্ণায়ক। এখন এই যে F11 F12 F13 এই মানগুলো আমরা কোথায় পাবো? এই মানগুলো বের করব 3 4 এবং 5 নং সমীকরণ থেকে। 3 নং সমীকরণটি ছিল আমাদের F1 equal to Q2 plus twice lambda, 4 নং ছিল F2 equal to Q1 plus 5 lambda, 5 নং ছিল F3 equal to 2Q1 plus 5Q2 minus 100। দেখো এই সমীকরণগুলোকে কিন্তু আমরা প্রথমবার ডিফারেন্সিয়েশন করে পেয়েছিলাম। এই প্রত্যেকটা সমীকরণকে আবারও আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে, একবার Q1 এর সাপেক্ষে, একবার Q2 এর সাপেক্ষে, একবার ল্যামডার সাপেক্ষে, তাহলেই আমরা এই মানগুলো পাবো। যেমন F1 কে আবার যখন Q1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তখন আমরা পাবো F11। এই সমীকরণে Q1 নাই, অতএব F11 0। আবার F1 কে যখন আমি Q2 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব এই সমীকরণে Q2 আছে, Q1 এর সহগ কত 1, তাহলে F12 হবে 1। একইভাবে ল্যামডার সাপেক্ষে যখন আমি এই F1 কে ডিফারেন্সিয়েশন করব তখন আমি পাবো F13 এর মান, তো ল্যামডার সহগ আছে 2, অতএব F13 এর মান হলো 2। তারপর F2 অর্থাৎ Q2 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে আমরা এটা পেয়েছিলাম। এখন এই সমীকরণটাকে আবার Q1 এর সাপেক্ষে, Q2 এর সাপেক্ষে এবং ল্যামডার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমরা এই সেকেন্ড রো এর এই মানগুলো পাবো। তাহলে F2 কে যখন আমি Q1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তখন পাবো, এখানে Q1 আছে, Q1 এর সহগ 1, অতএব F21 এর মান হবে 1।
এই সমীকরণে Q2 নাই, অতএব F22, তার মানে F2 কে আমি Q2 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এখানে পাবো, যেহেতু Q2 নাই অতএব 0, আর ল্যামডার সাপেক্ষে করলে পাবো 5। একইভাবে F3 কে Q1 এর সাপেক্ষে করলে 2, Q2 সাপেক্ষে করলে 5, ল্যামডার সাপেক্ষে 0। আর এখান থেকে আমি নির্ণায়ক মান বের করব। নির্ণায়ক মান বের করার নিয়ম নিশ্চয়ই তোমরা জানো, 0 ইন্টু 0 0 যে কলামে অবস্থিত সেই রো কলাম বাদে বাকি উপকরণগুলোর আড়াআড়ি গুণফল। তাহলে 0 ইন্টু 0 মাইনাস 5 ইন্টু 5 25। সেকেন্ড এলিমেন্ট নেওয়ার সময় চিহ্ন হবে মাইনাস, তাহলে মাইনাস 1 ইন্টু 1 0 যে কলামে অবস্থিত সেটি বাদে বাকি থাকে 1 ইন্টু 0 0 মাইনাস 2 ইন্টু 5 10। থার্ড এলিমেন্ট 2, এটা এই রো বাদ এই কলাম বাদ 1 ইন্টু 5 মাইনাস 2 ইন্টু 0। এখান থেকে আমি পাই এই পুরোটাই 0 মাইনাস 0 প্লাস 10 প্লাস 10 মাইনাস 0 ইকুয়াল টু 20, which is greater than 0। যেহেতু পর্যাপ্ত শর্তের মান ধনাত্মক, তোমরা আরেকটু মনে রেখো, ল্যাগ্রেঞ্জ গুণক পদ্ধতিতে পর্যাপ্ত শর্তের মান ধনাত্মক হলে উপযোগ সর্বোচ্চ হবে, আর যদি পর্যাপ্ত শর্তের মান ঋণাত্মক হয় তখন কিন্তু সর্বনিম্নকরণের শর্ত পালিত হবে। তাহলে এখন আমরা সিদ্ধান্ত উপনীত হতে পারি, যেহেতু পর্যাপ্ত শর্তের মান ধনাত্মক, সুতরাং উপযোগ সর্বোচ্চ হবে যখন Q1 equal to 25 এবং Q2 equal to 10, অর্থাৎ ভোক্তা Q1 এবং Q2 এর এই সংমিশ্রণ থেকে সর্বোচ্চ উপযোগ লাভ করবে। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকে যতটুকু পড়া হলো ততটুকু তোমরা বুঝতে পেরেছ। আগামী ক্লাসে আবার দেখা হবে অন্য কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।